নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৯টার সংবাদে। অর্থনীতিকে চাঙ্গা করতে এবার পশুপালনে জোর রাজ্যের। পাশাপাশি দরিদ্র সীমার নিচে থাকা কৃষকদের হাল ফেরাতেও নয়া প্রকল্প রাজ্য সরকারের। পশুপালন করে সংসার চালানো বা দরিদ্র কৃষকদের কথা ভেবে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে প্রাণী সম্পদ বিকাশ দফতর। বুধবার দফতরের একটি অনুষ্ঠানে প্রকল্পগুলি তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া কেবল পশুপালনই নয়, বরং পালিত পশুদের সঠিক খাবার প্রদান ও যথাযথ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে এই প্রকল্পে। রাজ্যের বিভিন্ন কৃষি খামার ঘুরে দেখে আরেকটি প্রকল্প চালু করা হচ্ছে। কোনো কারণে কোনো গরুর অস্বাভাবিক মৃত্যু হলে এখন থেকে তার ক্ষতিপূরণ পাবে সেই মালিক। কিংবা গাভী কিংবা অন্য কোনো পশুধন কোনো না কোনো একটা হয়তো পরিত্যক্ত জলাশয়ে পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টাল ডেথ। তো সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, যারা গরিব কৃষক আছেন তারা কিন্তু অসহায় হয়ে যায়। তারা হয়তো সেটা তার একমাত্র নির্ভর ছিল, একমাত্র সহায় ছিল। হয়তো সেটা বিক্রি করলে সে 20-30 হাজার টাকা পেয়ে যেতে পারতো, সেটা তার গরিব মানুষ হিসাবে অনেকটাই উপকারে আসতো। কিন্তু এই বিষয়টাকে আমরা মাথায় রেখে, এটাকে আমরা চিন্তা করে এই বছর বাজেট যেটা আমরা করেছি, এই বাজেটের মধ্যে আমরা প্রভিশন রেখেছি এই সমস্ত আনন্যাচারাল ডেথ যেগুলি হবে, অ্যাক্সিডেন্টাল ডেথ যেগুলি হবে পশুধনের, সেই ক্ষেত্রে আমরা তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য একটা স্কিম নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে কম্পেনসেশন ফর লস অফ লাইভস্টক অ্যান্ড বার্ডস টু দ্য ফিনান্সিয়ালি উইকার। রাজ্যে শূকর পালনকে সমৃদ্ধ করতেও সরকার নিচ্ছে নয়া পদক্ষেপ। শূকর পালনে কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন নেন, তবে শুধু লোনের টাকা ফিরিয়ে দিলেই হবে, সুদের টাকা দেওয়া হবে প্রাণী বিকাশ দফতরের তরফে। এই প্রকল্পে মোট 29 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে যারা পিগারি পালন করতে চায়, অর্থাৎ শূকর পালন যারা করবে, শূকরের জন্য লোন নিয়ে যারা ব্যাংক থেকে লোন নিয়ে পালন করতে চায়, সিমিলারলি তাদেরকেও আমরা লোনের টাকা আপনি ফেরত দেবেন, ইন্টারেস্টের টাকা আমাদের দপ্তর আপনাকে বহন করবে। অর্থাৎ ইন্টারেস্ট যত টাকাই আসুক, আপনি যদি 5 বছরের জন্য এই স্কিম নিয়ে থাকেন, 5 বছরের জন্য লোন নেন, 5 বছরে আপনার ব্যাংকে যত টাকা ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্টের টাকা আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে দেব। তার জন্য আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 29 লক্ষ টাকা আমরা এই বছর বরাদ্দ রেখেছি। 200 জনকে আমরা রাজ্য ও পার্শ্ববর্তী রাজ্যে মাংসের যোগান ঠিক রাখতেও ছাগল পালনে নজর দিচ্ছে দফতর। নয়া স্কিমে 230 জনকে মোট 6টি করে ছাগল দেওয়া হবে। ব্ল্যাক বেঙ্গল, আসাম হিল টাইপ, সেখানে আমরা মাংসের বরাদ্দ আরও বেশি সমৃদ্ধ করার জন্য, আরও পর্যাপ্ত পরিমাণ করার জন্য আমরা সেখানে ছাগল প্রদান করে থাকি যারা কৃষক আছেন। তার জন্য এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি 230 জন বেনিফিশিয়ারিকে আমরা ছাগল প্রদান করব, যেখানে 6টা একটা মেল থাকবে আর একটা 5টা ফিমেল থাকবে, অর্থাৎ টোটাল 6টা ছাগলের বাচ্চা আমরা তাদেরকে প্রদান করব। তার জন্য আমাদের 51,700 টাকা। পশুপালনের জন্য খাদ্য ভীষণভাবে জরুরি, তাই প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ফিডার গ্রাসের ব্যবস্থাও করছে। এতে বরাদ্দ করা হয়েছে 44 লক্ষ টাকা। সার্বিকভাবে ত্রিপুরার পশুপালনকে চাঙ্গা করতে সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। প্রশাসনের গাফিলতির কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের। বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারে রোজকার যানজটে অতিষ্ঠ হয়ে পথ অবরোধ করলেন সখীচরণ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটি মহারাজগঞ্জ বাজার এলাকায় অবস্থিত। শহরের প্রধান বাজার এলাকায় যানজট প্রতিদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এ বিষয়ে ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। রাস্তার মধ্যেই লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখা হয় ট্রাকগুলিকে, সেখানেই চলে মাল তোলা নামানোর কাজ। রাস্তার উপর পড়ে থাকে সিমেন্ট, বালি, পাথরকুচি। এর ফলে প্রতিদিনই যানজটে ভুগতে হয় নিত্য পথযাত্রীদের। তার উপরে স্কুল টাইমে বিদ্যালয়ের সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে বিদ্যালয়ে পৌঁছতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় বাচ্চাদের। পাশাপাশি যে কোনো সময় দুর্ঘটনার ভয় লেগেই থাকে। প্রশাসনের কাছে বারংবার অভিযোগ করেও মেলেনি সুরাহা। ফলে বৃহস্পতিবার পথ অবরোধ করেন সখীচরণ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। অ্যাকচুয়ালি আমার বাচ্চা প্রত্যেকদিন স্কুলে ঢুকতে পারতেছে না। প্রত্যেকদিন এখানে সুরকিগুলি রাখা হয়েছে বেআইনিভাবে, আর আমার এখানে একটা ট্রাক গাড়ি রেখে দেয় প্রত্যেকটা দিন। বাচ্চা আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আনতে লাগি, হ্যাঁ। আর ওই দেখেন সিমেন্ট এনে ফেলে রেখে বাচ্চা নামতে লেগে স্লিপ কেটে হয়ে যায়। কতদিন ধরে ওই সমস্যাটা চলছে, বহুদিন যাবো চলছে। হ্যাঁ এটা তো 1 মাস যাবো চলছে। ট্রাফিক এর আগেও ট্রাফিক কিচ্ছু করে
এটা তো 1 মাস চলে হ্যাঁ গাড়ি গুড়ি 115 এই অবস্থা। তো এর আগে কি আপনারা কোনো ধরনের কমপ্লেন হ্যাঁ একদম, হ্যাঁ এর আগে কমপ্লিট করা হয়েছে, কোনো কিছু এটার কোনো ইয়ে নেই। মানে গাড়ি দিয়ে কি সামনের গেটটা আপনাদের বন্ধ করে হ্যাঁ হ্যাঁ বন্ধ থাকে, একদম পুরো বন্ধ থাকে গাড়ি। সকালবেলা তো ডুবোই যায় না, সকালবেলা আপনি 1 ফোঁটা ঢুকতে পারতেন না। আপনারা থানাতে কমপ্লেন করছেন গাড়িগুলো হয় এর আগে আমাদের দুপুরের বাচ্চারা ওই রকম করছিল, 1-2 দিন ভালো আসলো, ট্রাফিক হয়ে 1-2 দিন আসলো, 2 দিন পরে থেকে আবার সেম। শারীরিক অক্ষমতার সাথে লড়াই করতে পারলেও হার মানতে হচ্ছে অর্থ সংকটের লড়াইয়ে। কোনো রকম আর্থিক সাহায্য না পাওয়ায় হতাশাগ্রস্ত জন্মগত দিব্যাঙ্গ কলেজ পড়ুয়া। মধুপুর কোনানিয়া দেবীপুরের বাসিন্দা সুমন নন্দী জন্ম থেকেই শারীরিক প্রতিকূলতার শিকার। দুটো পায়েই সমস্যা থাকায় ছোট থেকে হাঁটতে চলতে অসুবিধা হতো তার। সুমনের বাবা শেফাল নন্দী পেশায় দিনমজুর। সংসারে অভাব অনটন থাকা সত্ত্বেও অনেক কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়েছেন তিনি। সুমনও সব রকম প্রতিকূলতার সাথে লড়াই করে দ্বাদশ শ্রেণী পাশ করে কলেজে ভর্তি হয়েছে। তবে বর্তমানে দিনমজুর বাবা ছেলের পড়াশোনা চালাতে হিমশিম খাচ্ছেন। এ বিষয়ে পঞ্চায়েত আধিকারিকদের কাছে সব রকম কাগজপত্র জমা দিলেও মেলেনি কোনো সরকারি সুযোগ সুবিধা। শেফাল নন্দী, দেবীপুর গাঁওসভা, বিশালগড় থানা। ছেলেটা শুরু থাকতে এই অবস্থা জন্মের থেকে। আমি কাজ টাজ করি, যে বেলা যে কর্ম পাই এই কর্ম করি, কইরা এই পর্যন্ত কলেজ পর্যন্ত সরকারি একটা সাহায্য টাহ্য দেয়, আমি সরকারের কাছে চাই, আর কিছু না। বাতাটাতে কোনো না বাতাটা কোনো দিছে না। আপনি এমএলএ তারা জানাইছিলেন? সব জায়গায় কাগজ টাগজ দিয়ে রাখছে, পঞ্চায়েত কাগজ নিছে, দিব। এর আগে ইয়া সাংবাদিকে ফটো তুলে গেছি, তারা ফটো তুলে লিয়ে গেছে, কইছে দিব দিব। বাড়িতে আমারও ফটো তুলছে, বাচ্চারও ফটো তুলছে, মারও ফটো তুলে লিয়ে গেছে, কিন্তু খবর টবর নাই। কাগজ টাগজ জমা নিছে, কিছু দিছে না। বিকলাঙ্গ ভাতা কিছু পাই এই অবস্থায়? না না কিচ্ছু পায় না। অনেক আগে একটা রিক্সা দিছি, ও বাম ফোনটা মানে হ্যাঁ, এটা কিন্তু কাজের না, দুধে ব্যাংকা সেটা শেষ, আর কিচ্ছু না। টাকা পয়সা কোনো ইয়ে দিছে না না? না। রাজ্যে গাঁজার দৌরাত্ম্য কমছে না কিছুতেই। গাঁজা পাচার থেকে গাঁজা চাষ, সমস্ত দিক থেকেই উঠে আসছে অশান্তির খবর। এবার গাঁজা বাগান নষ্ট করতে গিয়ে গাঁজা চাষিদের সাথে মুখোমুখি সংঘর্ষে পুলিশ। বৃহস্পতিবার সিদাই থানার নতুন বাজার এলাকায় গাঁজা বাগান ধ্বংসকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। এদিন নতুন বাজার রাস্তায় জিপ রেখে পুলিশ যায় এলাকার গাঁজা বাগান নষ্ট করতে। ইতিমধ্যেই এ খবর পেয়ে গাঁজা চাষিরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরবর্তী সময় এলাকার বস্তিতে ঢুকে পুলিশ যাকে তাকে ধরে মারধর শুরু করে। যেখানে জিপ ছিল সেখানের এক নির্দোষ ব্যক্তিও পুলিশের হাতে পড়ে মার খায়। পুলিশ ও সাধারণের এই বেলাগাম আচরণে গোটা এলাকায় তৈরি হয়েছে এক থমথমে পরিবেশ। মোহনপুর পিএস থানা থেকে পুলিশ আইলো, 300-400 লোক হবে। তারা কোথা কোথা থেকে তারা মানে কি খবর পাইছে, কোনখানে যাইবে এটা তো আমরা জানি না। তারা আমরা ঘর সামনে মাতে গাড়ি রাখিয়া দিয়া তারা হাইতে গেছে উপর দিকে। আর এরপরে কিতা জানি ঘটনা হয়েছে, কেল্লা গেছে এটা তো আমরা কনফার্ম করতে পারি না, আমরা তো বাড়িতে আছি। তে পরে লাস্টের দিকে দেখলাম তারা রাস্তাতে পাবলিক লোকের ঝগড়া ঘটনা চলছে। আর আমরা গ্রামে হঠাৎ করে পাবলিক ঢুকিয়ে গেছে। আর এরপরে তারা আমরা বাড়ির ঢুকিয়ে মা বাবাকে হামলা করছে, বাবাকে পিঠে মারলো, বুকে মারলো, আর মা ওকে ঠ্যাঙের মধ্যে মারলো। এক্ষণে ডক্টরের কাছে গেলাম, ডক্টরের 3টা এক্সট্রা দিছে মার, আর বাবার দিল 2টা, আর বাইরের তো ওষুধ দিয়ে দিল, বাইরে একটু বেশি হয়েছে না জখমটা। আর এটাই আমি বলতে চাই, যেটা আপনি তো দেখবেন ভিডিওটা, যেটা আপনি সকালবেলা আইছেন মোহনপুর থেকে পিএস থেকে এসডিপি আপনি আইছেন, আমি আপনারও দেখছি, হসপিটালেও আপনি লগে কথা কয়ে আইলাম। এই প্রশাসনটা দেখেন আমি কি ভুল করলাম, কি অপরাধ করলাম। আপনি মানুষের দোষীর অপরাধটা আমরা মা বাবার উপরে আপনি চাপাই দিয়ে গেছেন। এটা প্রশাসন আমি চাই কি করতে পারেন আপনারা করেন। আমার বাড়ি ঘর আইয়া দেখেন কি অবস্থা করছে। আর এতটুকুই আমি বলতে চাই, এখন আমার মা বাবার যেটা মারছে তারা একটু প্রুফটা দেখতে হয়, যেটা মারছে আর কি, সেটা একটু দেখাবেন। আমার নাম হচ্ছে প্রবীণ দেববর্মা, দাউদরানী পাড়া, পিএসওই মোহনপুর পিএসওই, 7টা 7:30।
খালি আমার বাড়িতেই। আর ওই আর একটা বাড়িতে ওই আমার আমি ওই বাড়িতে থাকি, এই বাড়িতে মধ্যেও মানে তারা দরজা লাট মারছে। আমি হঠাৎ করে আমি কালকে জিবি থেকে অপারেশন করে আসি আমার দাঁতের, আমি হঠাৎ করে দর করে আমি বয়ে বাগিয়ে গেলাম। আমার 2 বাচ্চা আসলো, এই 2 বাচ্চা কান্ডাকান্ডি একবারে বয়ে তারা ঘরের ভিতরে হামাই রয়েছে। আর এইদিকে আমার কাকু আছে, তার ঘরটাও বলে দরজা লাট মারছে, ভাঙছে না, আমরার বেশি জখমটা হয়েছে আর কি। এতটুকু আমি বলতে চাই, আমার মা বাবার ছবিটা একটু তুলে নিয়ে যাবে। প্রশ্ন উঠছে রেলের পরিষেবা নিয়ে। আগরতলা সাবরুম ডেমো ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ক্ষুব্ধ যাত্রীরা। রাজ্যের রেল পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন উঠছে যাত্রীদের পক্ষ থেকে। আগরতলা সাবরুম ডেমো ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ক্ষুব্ধ যাত্রীগণ। ট্রেনের কামরায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা আবর্জনা প্রশ্ন তুলছে স্বচ্ছ ভারত অভিযানের সার্থকতা নিয়ে। ট্রেনের শৌচালয়গুলি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে বলেই অভিযোগ ক্ষুব্ধ যাত্রীদের। একদিকে যখন রাজ্য সরকার রেল পরিষেবার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যোগসূত্র স্থাপনের পরিকল্পনা নিচ্ছে, তখন অপরদিকে লোকাল ট্রেনগুলির দৈন্যদশা ভোগাচ্ছে নিত্য যাত্রীদের। এই ট্রেনটা কোথা থেকে কোথায় যাচ্ছে? সাবরুম থেকে আগরতলা। তো এই ট্রেনের মধ্যে যে পরিচ্ছন্নতা আপনারা কতটুকু পরিলক্ষিত করছেন? পরিষ্কার পরিচ্ছন্নতা না বললেই চলে, খুব খারাপ পরিষ্কার। এতে করে কি যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে? নিশ্চয় হচ্ছে, যেমন আমি ওঠার পরে আমার সিটটা আমি নিজে পরিষ্কার করতে হচ্ছে, বাদামে চোখলা পড়েছিল, হ্যাঁ, বিভিন্ন কাগজপত্র পড়েছিল, ওগুলি আমরা নিজেরাই পরিষ্কার করে বসেছিলাম। খুব বাজে পরিস্থিতি। সাবরুম থেকে আগরতলা যে ডিমো ট্রেন চলছে, সেই ট্রেনের যে টয়লেট আছে, টয়লেটের পরিচ্ছন্নতার বিষয়ে আপনারা কেমন চোখে পড়েছে? টয়লেটের অবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেই এবং খুব দুর্গন্ধ, হ্যাঁ, যাওয়ার অযোগ্য। আপনারা এই ট্রেনের মধ্যে কখনো কি রেল দপ্তরের পক্ষ থেকে কোনো সাফাই কর্মীকে দেখেছেন তাদের কাজ করতে? দেখিনি। 9টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।